ক্লাস 12 ফোর্থ সেমের ছাত্রছাত্রীরা আশা করি তোমাদের পড়াশোনা সুষ্ঠুভাবে এগোচ্ছে। আজকে তোমাদের ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশনের ফোর্থ সেমের প্রসেস ম্যানেজমেন্ট এই অধ্যায়ের বেশ কিছু প্রশ্ন তোমাদের সঙ্গে প্রেজেন্টেশনের মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি। যতটুকু বলবো সেটা সঠিকভাবে শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করো। আশা করি প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে যদি শোনো সেক্ষেত্রে পরীক্ষায় আনসার দিতে বা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো যাওয়া যাক আজকের চ্যাপ্টার প্রসেস ম্যানেজমেন্ট শুরু করা যাক প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে। চলো তোমরা দেখতেই পাচ্ছ ইন্ট্রোডাকশন টু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন যেটা তোমাদের সাবজেক্ট আছে, তার আন্ডারে প্রসেস ম্যানেজমেন্ট চ্যাপ্টার ক্লাস 12 সেমিস্টার 4। এবার ওয়ান বাই ওয়ান আমি প্রশ্নতে যাচ্ছি। প্রথমে আসছে প্রক্রিয়া ব্যবস্থাপনা কাকে বলে। আমি খুব সুন্দর করে চেষ্টা করছি তোমাদেরকে দাগ দিয়ে দিয়ে বোঝানোর, যাতে কোনো রকম অসুবিধা না হয়। তাহলে প্রথম প্রশ্ন আমরা কি আলোচনা করব? প্রথম প্রশ্ন আমরা আলোচনা করছি প্রক্রিয়া ব্যবস্থাপনা কাকে বলে। তো প্রক্রিয়া ব্যবস্থাপনা কাকে বলে সেখানে কি বোঝাচ্ছে? বলছে প্রক্রিয়া ব্যবস্থাপনা হলো কোন সিস্টেমের, অপারেটিং সিস্টেমের, মনে রাখবে প্রক্রিয়া ব্যবস্থাপনা হলো অপারেটিং সিস্টেমের এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রসেস তৈরি, পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করে থাকে বা করা হয়। তাহলে মেন ইম্পর্টেন্ট শব্দ কোনগুলো? মেন ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে বিভিন্ন প্রসেস তৈরি, পরিচালনা, পর্যবেক্ষণ আর হচ্ছে নিয়ন্ত্রণ। এই পয়েন্টগুলো পরীক্ষার খাতাতে যেন অবশ্যই থাকে, তাহলেই তোমরা নাম্বার পেয়ে যাবে। তো আমি আরেকবার বলছি, প্রক্রিয়া ব্যবস্থাপনা হলো অপারেটিং সিস্টেমের এমন একটি ব্যবস্থা বা প্রক্রিয়া যার মাধ্যমে কম্পিউটার অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রসেস তৈরি, পরিচালনা, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা হয় বা করে থাকে। আর একটু ব্রডলি যাচ্ছে, যখন কম্পিউটার একাধিক কাজ একসাথে করা হয়, যখন কম্পিউটারে একাধিক কাজ একসাথে করা হয় তখন এই কাজগুলি সঠিকভাবে সম্পাদন করার জন্য সম্পাদন করার জন্য প্রসেস ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি নির্ধারণ করে যে কোন কাজটা কখন প্রসেসরে কতটুকু সময় নেবে, তাহলে প্রসেসরে কোন কাজটা কতটুকু সময় নেবে এবং মেমোরিতে কিভাবে ব্যবহৃত হবে, যাতে সিস্টেমের কর্মক্ষমতা বজায় থাকে এবং কোনো কাজ কোনোভাবেই আটকে না যায়। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমি পরের স্লাইডে যাব। পরের প্রশ্ন কি আসছে? কোশ্চেন নাম্বার 2, প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কি কি? তাহলে কোশ্চেন নাম্বার 2, প্রসেস ম্যানেজমেন্টের মূল কাজগুলি কি কি, মানে প্রধান কাজগুলি কি কি? প্রথম কি কাজ আছে? নতুন প্রসেস তৈরি করা। নতুন প্রসেস তৈরি করা, তাদের বিভিন্ন অবস্থা পরিচালনা করা। তাহলে নতুন প্রসেস তৈরি করা আর বিভিন্ন অবস্থা পরিচালনা করা। পয়েন্ট 2তে কি? চলো দেখা যাক। পয়েন্ট নাম্বার 2 এবার আমরা যাব। প্রসেসগুলির মধ্যে সিপিইউ ও অন্যান্য রিসোর্সকে বন্টন করা। পয়েন্ট নাম্বার 3, প্রত্যেকটি প্রসেসের জন্য প্রয়োজনীয় তথ্যকে সংরক্ষণ করা। প্রত্যেকটি প্রয়োজনীয় তথ্যকে সংরক্ষণ করা কিসের জন্য? প্রসেসের জন্য। যেমন প্রসেস নিয়ন্ত্রণ ব্লক, এটা শর্টকাট মানে ফুল ফর্মও দিতে পারে যে পিসিবির ফুল ফর্ম কি। তো পিসিবির ফুল ফর্ম কি আমরা কি বলবো? প্রসেস নিয়ন্ত্রণ ব্লক, প্রসেস কন্ট্রোল ব্লক। লাস্ট পয়েন্ট কি আছে? প্রসেসর কার্যক্রম পর্যবেক্ষণ এবং সমাধান করা। তাহলে সে যে কাজটা করছে সেটাকে ওয়াচ করা এবং সেটার সলিউশন করা। তো এই গেল আমাদের 2 নম্বর প্রশ্ন। এবার চলো যাওয়া যাক 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি? প্রসেস কাকে বলে? প্রসেস হলো একটা প্রোগ্রাম। মাথায় রাখবে প্রসেসটা কি? একটা প্রোগ্রাম।
দেখো আমি গোল করে দাগ দিয়ে দিয়েছি, তাহলে প্রসেস হলো একটা প্রোগ্রাম যা চলমান অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? মনে রাখবে, চলমান অবস্থায় থাকে, অর্থাৎ গতিশীল। অর্থাৎ যখন একটি প্রোগ্রাম কম্পিউটারে চালানো হয় বা চালনা করা হয়, তখন সেটি প্রসেসে রূপান্তরিত হয়। কিসে রূপান্তরিত হয়? প্রসেসে রূপান্তরিত হয়। অপারেটিং সিস্টেম এই প্রত্যেকটি প্রসেসকে, কাকে? প্রত্যেকটি প্রসেসকে আলাদা আলাদাভাবে দেখে, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে লক্ষ্য করে বা দেখে, এবং সেগুলিকে একটি নির্দিষ্ট পরিবেশ প্রদান করে যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি অর্থাৎ স্বাধীনভাবে কাজ করতে সক্ষম হয় বা কাজ করতে পারে। তা এই গেল প্রসেস কাকে বলে। এবার চলো যাওয়া যাক পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। রিসোর্স কাকে বলে? রিসোর্স কাকে বলে? তো রিসোর্স কাকে বলে? রিসোর্স হচ্ছে সেই সমস্ত উপাদান যা একটি প্রসেস তার কাজ সম্পন্ন করার জন্য ব্যবহার করে। তাহলে প্রসেস তার কাজ সম্পন্ন করার জন্য কি করছে? ইউটিলাইজ করছে বা ব্যবহার করছে। এর মধ্যে প্রধান রিসোর্স কি কি? একটা হচ্ছে সিপিইউ, একটা কি? সিপিইউ মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। প্রসেসগুলো কাজ করার জন্য প্রসেসের সময় ব্যবহার করে। কি ব্যবহার করে? প্রসেসের সময় ব্যবহার করে। অপারেটিং সিস্টেম সিপিইউ এর সময় বিভিন্ন প্রসেসের মধ্যে ভাগ করে দেয়। অপারেটিং সিস্টেম কি করছে? এই যে কোনটা কখন প্রসেস করবে সেই সময়টাকে ক্যাটাগরাইজ করে ভাগ করে দিচ্ছে। কি করে দিচ্ছে? সিপিইউ এর সময় বিভিন্ন প্রসেসের মধ্যে ভাগ করে দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আসছি 2 নম্বর পয়েন্ট, সেটা কি? মেমোরি। প্রতিটি প্রসেসের ডেটা এবং কাজ কোড সংরক্ষণের জন্য, তাহলে ডেটা এবং কাজের কোড সংরক্ষণের জন্য কিসের প্রয়োজন হয়? মেমোরির প্রয়োজন হয়। বরাদ্দ এবং মুক্ত। 3 নম্বর পয়েন্ট, বরাদ্দ এবং মুক্ত। অপারেটিং সিস্টেম মেমোরিকে দক্ষতার সাথে অ্যালোকেট করে, মানে বরাদ্দ করে থাকে, এবং ডিঅ্যালোকেট করে। তাহলে কি করে অপারেটিং সিস্টেম? কি কাজ করছে? মনে রাখবে সবাই, অ্যালোকেট করছে এবং ডিঅ্যালোকেট করছে। 4 নম্বর পয়েন্ট, ইনপুট আউটপুট ডিভাইস, আইও ডিভাইস। সেটা কি ব্যাপার? চলো দেখা যাক। যেমন ধরো কিবোর্ড, মাউস পয়েন্টার মানে মাউসের একটা পার্ট, তাহলে কিবোর্ড, মাউস, প্রিন্টার, হার্ড ডিস্ক, এইগুলো, এই প্রসেসগুলো এই ডিভাইসগুলির মাধ্যমে কি করে থাকে? ইনপুট করে থাকে। আর মনিটরের মাধ্যমে কি করে থাকে? আউটপুট করে থাকে। তাহলে একটা গেল ইনপুট আর একটা গেল আউটপুট। একে বলা হয় ইনপুট আউটপুট ডিভাইস, আইও ডিভাইস। তাহলে ইনপুটও প্রদর্শন করবে, আউটপুটও প্রদর্শন করবে। চলো এবার যাওয়া যাক 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন আমরা কি দেখতে পাচ্ছি? সিস্টেম ভিউয়ের দিক থেকে ওএস এর প্রধান কাজগুলি কি কি? কিসের প্রধান কাজ? ওএস এর প্রধান কাজগুলি কি কি? তো চলো আলোচনা করা যাক প্রধান কাজ। তাহলে ওএস এর সর্বপ্রথম কাজ যেটা, সেটা হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট। কি ম্যানেজমেন্ট? মেমোরি ম্যানেজমেন্ট। মনে করে রাখবে তোমরা, মেমোরি ম্যানেজমেন্ট। প্রতিটি প্রক্রিয়ার মধ্যে মেমোরি ভাগ করে দেওয়া, পেজিং সেগমেন্ট ও ভার্চুয়াল মেমোরি ব্যবহার করে কার্যকরভাবে বন্টন করা, এটাই হচ্ছে মেমোরি ম্যানেজমেন্টের অন্তর্গত। পরের পয়েন্ট কি আছে? ডিভাইস ম্যানেজমেন্ট। ডিভাইস ম্যানেজমেন্ট সেটা কি ব্যাপার? আইও ডিভাইস, প্রিন্টার, ডিস্ক, ইউএসবি, এইগুলো কোনটা কিভাবে ব্যবহৃত হবে, কখন ব্যবহৃত হবে, সেই ব্যবস্থাপনাকে ঠিক করা। পরের পয়েন্ট, ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। পরের পয়েন্ট কি? ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট। ফাইল সংরক্ষণ, ফাইলকে সংরক্ষণ করা মানে স্টোর করে রাখা। অ্যাক্সেস পারমিশন, আমি ফাইলটা অ্যাক্সেস করতে পারবো নাকি পারবো না। ডিরেক্টরি সংগঠন, এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবে। ডিরেক্টরি সংগঠন। প্রসেস ভিউতে ওএস কে প্রসেস ম্যানেজার হিসাবে দেখানো। প্রসেস ভিউতে ওএস কে প্রসেস ম্যানেজার হিসাবে দেখানো, যেখানে একাধিক প্রক্রিয়ার কার্যকর ব্যবস্থাপনা করা হয়ে থাকে। একাধিক প্রক্রিয়ার
কি করা হয়ে থাকে? কার্যকর ব্যবস্থাপনা করা হয়ে থাকে। পরের পয়েন্ট, প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং, দেখো দেখতেই পাচ্ছ তোমরা, একাধিক প্রক্রিয়া একসাথে চলতেই পারে, অসুবিধে কিছু নেই। ওএস কি করে? তাদের মধ্যে সময়কে ভাগ করে দেয়। কি করে দেয়? সময়কে ভাগ করে দেয়, যাতে কারোর সঙ্গে কারোর কোনো রকম কনফ্লিকশন না হয়। এবার চলো যাওয়া যাক তারপরের পয়েন্টে, প্রসেস সিঙ্ক্রোনাইজেশন। প্রসেস সিঙ্ক্রোনাইজেশন সেটা কি জিনিস? যদি একাধিক প্রক্রিয়া একই রিসোর্স ব্যবহার করতে চায় তখন কি হয়? তাহলে এখানে মূল পয়েন্ট কি? একই রিসোর্স ব্যবহার করতে চায়, তবে অপারেটিং সিস্টেম তাদের মধ্যে সমন্বয় সাধন করে। তাহলে এখানে মূল শব্দ দুটো, একটা হচ্ছে রিসোর্স ব্যবহার করবে, একই রিসোর্স, আর তাদের মধ্যে সমন্বয় সাধন কে করবে? ওএস, যাতে কোনো ডেটা নষ্ট না হয় বা ভুল তথ্য তৈরি না হয়। ভুল তথ্য তৈরি না হয়। পরের পয়েন্ট, ডেডলক হ্যান্ডেলিং। ডেডলক হ্যান্ডেলিং সেটা কি জিনিস? এটা এমন একটা পরিস্থিতি যখন দুই বা তার বেশি প্রক্রিয়া একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করে। তাহলে কি করছে? দুই বা তার বেশি প্রক্রিয়া একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করে। মাথায় রাখবে, একে অপরের রিসোর্সের জন্য অপেক্ষা করে এবং কেউ কাজ করতে পারে না, কেউ কাজ করতে পারে না। তখন অপারেটিং সিস্টেম একটি সমাধান করার চেষ্টা করে এবং কেন হচ্ছে না কাজ সেটাকে শনাক্ত করার চেষ্টা করে, শনাক্ত করার চেষ্টা করে। পরের পয়েন্ট, সুরক্ষা, প্রোটেকশন সেটা কি জিনিস? এক প্রক্রিয়া যে অন্য প্রক্রিয়া রিসোর্সে একাধিক প্রবেশ করতে না পারে, ওএস সেটাকে নিয়ন্ত্রণ করে। লাস্ট পয়েন্ট, বন্টন ও পরিচালনা অর্থাৎ ডিস্ট্রিবিউশন। সিস্টেম হলো একটি দক্ষ ম্যানেজার। তাহলে সিস্টেম কি? একটা দক্ষ ম্যানেজার যে সিস্টেমের সমস্ত কর্মী মানে এখানে প্রক্রিয়া বা প্রসেস এবং সরঞ্জাম মানে রিসোর্স, তাহলে সরঞ্জাম মানে রিসোর্স সঠিকভাবে বন্টন এবং পরিচালনা করে, সঠিকভাবে বন্টন এবং পরিচালনা করে। এবার যাওয়া যাক পরের প্রশ্নে, 6 নম্বর প্রশ্ন, সিস্টেম ভিউ অফ প্রসেস এবং রিসোর্সের গুরুত্বগুলো কি কি? সিস্টেম ভিউ অফ প্রসেস এবং রিসোর্সের গুরুত্বগুলো কি কি? তো চলো যাওয়া যাক। সিস্টেমের দৃষ্টিকোণ থেকে প্রসেস এবং রিসোর্সের তাৎপর্যের গুরুত্ব, অপারেটিং সিস্টেমের কার্যকারিতা কিসের উপরে? অপারেটিং সিস্টেমের কার্যকারিতা এবং কম্পিউটারের সামগ্রিক দক্ষতার জন্য, কিসের জন্য? দক্ষতার জন্য অপরিহার্য। এটি ছাড়া একটি আধুনিক কম্পিউটার সিস্টেম টোটালি অচল। দক্ষ রিসোর্স কি করে ব্যবহার হবে? কম্পিউটারের সিপিইউ, মেমোরি, স্টোরেজ, আইও ডিভাইস। তাহলে কি কি? সিপিইউ, মেমোরি, স্টোরেজ, দেখো লক্ষ্য করো, এবং আইও ডিভাইসের মতো রিসোর্স বা সরঞ্জামগুলি অত্যন্ত সীমিত। সিস্টেমের এই সিস্টেম ভিউ থাকার কারণে এটি প্রত্যেকটি প্রক্রিয়াকে প্রয়োজনে রিসোর্স বরাদ্দ করতে পারে। প্রয়োজনে কি করতে পারে? রিসোর্স বরাদ্দ করতে পারে। এটি নিশ্চিত করে যে কোনো একটি প্রক্রিয়া যেন সমস্ত দখল না করে ফেলে, যেন সমস্তটা দখল করে না ফেলে, এইটা আমাদের মাথায় রাখতে হবে, যার ফলে অন্যান্য প্রক্রিয়াগুলি সঠিকভাবে চলতে সক্ষম হয়। এটি রিসোর্সের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে। কি করে? রিসোর্সের সব থেকে বেশি কিভাবে ইউটিলাইজ করা যাবে সেটাকে নিশ্চিত করে, যার ফলে সিস্টেমের কর্মদক্ষতা বেড়ে যায় বা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট, একসাথে একাধিক কাজ পরিচালনা, মাল্টিটাস্কিং এন্ড কনকারেন্সি। মাল্টিটাস্কিং সেটা কি ব্যাপার? আধুনিক অপারেটিং সিস্টেম একসাথে আধুনিক প্রোগ্রাম চালানো যায়। অপারেটিং সিস্টেমের এই ভিউ বা পর্যবেক্ষণ থাকার কারণেই এইটি সম্ভব, অর্থাৎ আমরা মাল্টিপল কাজ, মাল্টিপল ভিউ আমরা একসাথে দেখতে পারি। ভিউ একসাথে দেখছি, তার অটোমেটিক সেখানে আমরা মাল্টিপল কাজও আমরা করতে পাচ্ছি। এবার যাওয়া যাক 3 নম্বর পয়েন্টে, সিস্টেমের স্থিতিশীলতা, সিস্টেম স্টেবিলিটি। যদি কোনো প্রক্রিয়া ভুলভাবে আচরণ করে, কিভাবে আচরণ করে?
ভুলভাবে আচরণ করে বা ক্র্যাশ করে, তাহলে কি হয়, অপারেটিং সিস্টেমের সিস্টেম ভিউটি এটিকে শনাক্ত করতে পারে, সক্ষম হয় শনাক্ত করতে। এটি সেই প্রক্রিয়াকে আলাদা করতে পারে যাতে এটি পুরো সিস্টেমকে প্রভাবিত বা ইফেক্ট না করে। এটা কিন্তু তোমরা মনে রাখবে, প্রভাবিত বা ইফেক্ট না করে। এবার আসছি 4 নম্বর পয়েন্টে, প্রসেসের নিরাপত্তা এবং বিচ্ছিন্নতা। অপারেটিং সিস্টেম নিশ্চিত করে যে এটি প্রসেস বা প্রক্রিয়া অন্য কোনো প্রসেসের মেমোরি স্পেস বা ডেটা অ্যাক্সেস করতে না পারে। এটি প্রতিটি প্রসেসকে একটি সুরক্ষিত ও বিচ্ছিন্ন পরিবেশে চালায়, চালায়। ডেডলক প্রতিরোধ আর সমাধান। পরের পয়েন্ট কি, ডেডলক প্রতিরোধ আর সমাধান। অনেক সময় এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে দুই বা তার বেশি প্রসেসকে একে অপরের অপ্রয়োজনীয় পাওয়ার জন্য অপেক্ষা করে। কিসের জন্য? একে অপরের প্রয়োজনীয় পাওয়ার জন্য অপেক্ষা করে। ফলে কেউই কাজ করতে পারে না, সঠিকভাবে কাজ করতে পারে না। এই অবস্থাকে কি সিচুয়েশন বলে? ডেডলক অবস্থা বলা হয়। এই অবস্থাকেই বলা হয় ডেডলক সিচুয়েশন। অপারেটিং সিস্টেমের এই সিস্টেম ভিউ ডেডলক পরিস্থিতি শনাক্ত করতে এবং কিছু ক্ষেত্রে তা প্রতিরোধ বা সমাধান করতেও সহায়তা করে থাকে, যাতে সিস্টেমটি সচল থাকে, রানিং থাকে। এটা তোমরা একটু বারে বারে শুনবে, আশা করি তোমাদের অটোমেটিক এটা মনে পড়ে যাবে বা মুখস্থ হয়ে যাবে। পরের পয়েন্ট, সিস্টেমের দ্রুত সাড়া প্রদান, রেসপন্স, কুইক রেসপন্স। সেটা কি? অপারেটিং সিস্টেম প্রসেস এবং রিসোর্সগুলির উপর সর্বক্ষণ কড়া নজর রাখে। এর ফলে এটি ব্যবহারকারী ও প্রোগ্রামগুলির অনুরোধ দ্রুত সাড়া দিতে পারে এবং এটি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে উন্নত করে, অনেকাংশে উন্নত করে। এবার আসছি পরের পয়েন্টে, পয়েন্ট নাম্বার 7, সিস্টেমের ওভারভিউ এবং ডিবাগিং। সিস্টেম ভিউ ডেভেলপার এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে কারা কারা? সিস্টেম ভিউ ডেভেলপার আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি গুরুত্বপূর্ণ? সিস্টেম ভিউ ডেভেলপারদের জন্য আর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তাদের কোনো প্রসেস বা প্রক্রিয়া কতটা রিসোর্স ব্যবহার করছে তা বুঝতে সাহায্য করে এবং কোথায় সমস্যা হচ্ছে আর কি সিস্টেমের কর্মক্ষমতা উন্নয়ন, সেই অনুযায়ী সিস্টেমের কর্মক্ষমতাকে উন্নয়ন করা। সিস্টেমের দৃষ্টিকোণ থেকে অপারেটিং সিস্টেমের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের মতো। তাহলে সিস্টেমের দৃষ্টিকোণ থেকে অপারেটিং সিস্টেম হচ্ছে একটা মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের মতো, যা কম্পিউটারের প্রতিটি অংশকে একসাথে কাজ করার জন্য পরিচালনা করে। তাহলে প্রত্যেকটা অংশকে একসাথে কাজ করার জন্য কি করছে? পরিচালনা করছে। এটি ছাড়া কম্পিউটার কেবলমাত্র একটি জড় বস্তুতে পরিণত হবে। কেন হবে? কারণ কোনো প্রোগ্রাম চালাতে পারবে না বা রিসোর্সগুলি সঠিকভাবে ব্যবহৃত হবে না। এটাই হচ্ছে আধুনিক কম্পিউটিং এর ভিত্তি বা ব্যাকবোন। এবার আসা যাক পরের প্রশ্নে, প্রসেস কন্ট্রোল ব্লকের সুবিধাগুলি কি কি? তো প্রসেস কন্ট্রোল ব্লকের কি কি সুবিধা আছে আমরা একটা সুবিধা এবং তার ব্যাখ্যা এইভাবে আলোচনা করব। তাহলে ক্রম 1.1, প্রসেস ট্র্যাক করা। তার কি ব্যাখ্যা হতে পারে? প্রত্যেকটি প্রসেসের গুরুত্বপূর্ণ তথ্য পিসিবিতে, কোথায়? পিসিবিতে, লক্ষ্য করো, পিসিবিতে সংরক্ষিত থাকে। ফলে প্রসেস ম্যানেজমেন্ট সহজ হয়। কি হয়? প্রসেস ম্যানেজমেন্ট অত্যন্ত সহজ হয়। এটা কার জন্য হয়? তাহলে আমরা কি সুবিধা পাই এটা থেকে? প্রসেসকে ট্র্যাক করতে পারি। তাহলে প্রসেস কন্ট্রোল ব্লক প্রসেস ট্র্যাক করতে কি করছে? আমাদেরকে হেল্প করছে। তাহলে প্রথমটা হয়ে গেল, প্রসেস ট্র্যাক করতে হেল্প করে। পরের সুবিধা, পরের পয়েন্ট, প্রসেস সুইচিং। প্রসেসের অবস্থা পিসিবিতে সংরক্ষণ করে, নতুন প্রসেস চালানো যায়। এটি সুইচিং এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3
নম্বর পয়েন্টে কি আছে? প্রসেস শিডিউলিং। প্রসেস শিডিউলিং এটা আমরা আগেও জেনেছি, তো চলো দেখা যাক আবার এটা কি বলছে। প্রায়োরিটি স্টেট বা অবস্থা, টাইম ইত্যাদি তথ্যের মাধ্যমে সিপিইউ শিডিউলিং করা সম্ভব হয়। অর্থাৎ প্রায়োরিটির মাধ্যমে কোন কাজটা আগে কোন কাজটা পরে করবে সিপিইউ সেটা ঠিক করা সম্ভব। এবার চলো যাওয়া যাক পরের প্রশ্নে। প্রসেস কন্ট্রোল ব্লকের অসুবিধাগুলি কি কি? তাহলে কি কি অসুবিধা আছে? এক হচ্ছে অতিরিক্ত মেমোরি ব্যবহার। তাহলে প্রত্যেকটি প্রসেসের জন্য আলাদা পিসিবি তৈরি করতে হয়, যা অতিরিক্ত মেমোরি খরচ করে। কি করে? অতিরিক্ত মেমোরি খরচ করে এবং মেমোরির উপর একটি অতিরিক্ত বোঝা তৈরি হয়। তাহলে অতিরিক্ত মেমোরির ব্যবহার। পরের পয়েন্ট, প্রসেস সংখ্যা বাড়ালে জটিলতা বাড়ে। অনেক বেশি প্রসেস থাকলে পিসিবি গুলো ম্যানেজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। পরের পয়েন্ট, ওভারহেড সৃষ্টি করা। সেটা কি জিনিস? চলো দেখা যাক। পিসিবি হ্যান্ডলিং, আপডেট আর প্রসেস সুইচিং এর জন্য সময় ও রিসোর্স লাগে, ফলে সিস্টেম ওভারহেড বাড়ে। কি বাড়ে? সিস্টেম ওভারহেড বাড়ে। লাস্ট, নিরাপত্তায় ঝুঁকি। যদি কোনো মালয়েশিয়াস প্রোগ্রাম বা হ্যাকার কোনো প্রসেসের পিসিবিতে অনুমোদিত অ্যাক্সেস লাভ করে এবং তার ডেটা পরিবর্তন করতে পারে, তবে এটি সিস্টেমের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর হতে পারে। তাহলে আমরা এই চারটে পয়েন্ট আপাতত আমরা বুঝলাম। চলো দেখা যাক এবার এর পরের প্রশ্ন। ইনপুট আউটপুট নির্ভর প্রক্রিয়া কাকে বলে? আইও নির্ভর ডিপেন্ডেন্ট প্রক্রিয়া বা প্রসেস কাকে বলে? যে সকল প্রক্রিয়ায় ইনপুট আউটপুট ডিভাইসের উপর নির্ভর করে কাজ করে তাদের কি বলে? ইনপুট আউটপুট প্রসেস বলে। এই ধরনের প্রক্রিয়াগুলোতে সিপিইউ অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়। কি কম ব্যবহৃত হয়? সিপিইউ অপেক্ষাকৃত কম ব্যবহৃত হয়। আইও অপারেশনের মধ্যে রয়েছে ডিস্ক থেকে ডেটা পড়া এবং লেখা। তাহলে ডিস্ক থেকে একই সঙ্গে ডেটা পড়বে এবং ডেটাকে লিখবে। তাহলে ডেটা পড়া এবং ডেটা লেখা দুটো কাজই হবে। নেটওয়ার্কের মাধ্যমে ডাটা পাঠানো বা গ্রহণ। তাহলে নেটওয়ার্কের মাধ্যমে কি করবে? ডেটাকে পাঠানো অথবা ডেটাকে গ্রহণ করা। তাহলে একটা হচ্ছে পাঠানো আর একটা হচ্ছে গ্রহণ করা। এইটাই হচ্ছে ব্যবহারীর কাছ থেকে ইনপুট নেওয়ার পদ্ধতি। ব্যবহারীর কাছ থেকে ইনপুট নেওয়া ইত্যাদি। এই প্রক্রিয়াগুলোতে সিপিইউ এর খুব বেশি কাজ থাকে না, বরং তারা আইও ডিভাইসের ধীর গতির জন্য অপেক্ষা করতে থাকে। তাহলে কিসের ধীর গতির জন্য অপেক্ষা করে? মনে রাখবে, আইও ডিভাইসের ধীর গতির জন্য অপেক্ষা করতে থাকে। যখন আইও নির্ভর প্রক্রিয়া চলে তখন সিপিইউ প্রায়শই হামেশাই কি হয়ে থাকে? নিষ্ক্রিয় থাকে, কারণ এটি আইও অপারেশন সম্পূর্ণ হওয়ার জন্য ওয়েট করে বা অপেক্ষা করে থাকে। উদাহরণ যেমন ধরো ফাইল পড়া বা লেখা, নেটওয়ার্ক থেকে ডেটা রিসিভ করা বা গ্রহণ করা, ইউজার ইনপুট গ্রহণ করা আর একটি ফাইলকে কপি করা। তাহলে এগুলো একটা উদাহরণ, যতটা মনে থাকবে তোমরা বলবে। এবার আসছে পরের প্রশ্নে। সিপিইউ নির্ভর প্রক্রিয়া কাকে বলে? যে সকল প্রক্রিয়াগুলি তাদের বেশিরভাগ সময় কিসের উপর নির্ভরশীল? সিপিইউ এর উপর নির্ভরশীল থাকে এবং প্রচুর গণনা বা প্রক্রিয়াকরণের কাজ করে, সেগুলোকেই সিপিইউ বাউন্ড বা প্রক্রিয়া বলে। তাকে কি বলে? সিপিইউ বাউন্ড বা প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়াগুলোতে আইও অপারেশনের তুলনায় কিসের তুলনায়? আইও অপারেশনের তুলনায় সিপিইউ এর কাজ অনেক বেশি থাকে। তাহলে কার কাজ বেশি থাকে? অবশ্যই সিপিইউ। সিপিইউ এর কাজ অনেক বেশি থাকে। আর কি, যখন একটি সিপিইউ এ বাউন্ড প্রক্রিয়া চলে তখন সিপিইউ সব সময় ব্যস্ত থাকে। তাহলে যখন সিপিইউ তে বাউন্ড প্রক্রিয়া চলছে তখন সিপিইউ সব সময় কি থাকছে? ব্যস্ত থাকছে। এর পরের প্রশ্ন কি? চলো যাওয়া যাক। সিপিইউ নির্ভর প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কি কি? সিপিইউ নির্ভর প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হলো সিপিইউ দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে। তাহলে মূল পয়েন্ট কি? সিপিইউ দীর্ঘ সময় ধরে ব্যস্ত থাকে। পরের পয়েন্ট, আইও তুলনামূলক কম হয়। আইও তুলনামূলক কম হয়, এরা কিন্তু দেখে নেবে সবাই। আর সিপিইউ প্রধান সম্পন্ন হওয়ার কাজটা, প্রসেসের মূল কাজটা করে থাকে। নেক্সট কোশ্চেন
কোশ্চেন নাম্বার 12, আইও এবং সিপিইউ নির্ভর প্রক্রিয়ার তুল্যমূল্য আলোচনা বা পার্থক্য। বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা পার্থক্যটা নেব। তাহলে এখানে তিনটে কলম তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রথম কলমে আছে বৈশিষ্ট্য, তার পরের কলমে আছে আইও বাউন্ড প্রসেস, লাস্ট কলমে আছে সিপিইউ বাউন্ড প্রসেস। প্রথমে আসছি বৈশিষ্ট্যর প্রথম পয়েন্টে, প্রধান নির্ভরতা কি সেটা? প্রধান নির্ভরতা কি ব্যাপার? এটা হচ্ছে বাউন্ড প্রসেস কি আইও ডিভাইস, আর সিপিইউ বাউন্ড প্রসেসে লিখতে হবে সিপিইউ ব্যস্ততার মাত্রা, এটা আইও বাউন্ড প্রসেসের ক্ষেত্রে কম, কিন্তু সিপিইউ বাউন্ড প্রসেসের ক্ষেত্রে অত্যন্ত বেশি। এটা অত্যন্ত কম, এখানে অত্যন্ত বেশি। তাহলে আইও বাউন্ডের ক্ষেত্রে কম আর সিপিইউ বাউন্ডের ক্ষেত্রে বেশি। উদাহরণ, ফাইল পড়া, ইউজার ইনপুট করা। আর সিপিইউ বাউন্ড প্রসেসের উদাহরণ গাণিতিক সমস্যার সমাধান বা রেন্ডারিং, প্রসেস টাইম। পরের পয়েন্ট, প্রসেস টাইম। ছোট সিপিইউ টাইম দীর্ঘ, আইও টাইম। ছোট সিপিইউ এর আইও টাইম কি হয়? দীর্ঘ হয়। এটা কিন্তু তোমরা লক্ষ্য করবে। আর দীর্ঘ সিপিইউ এর আইও টাইম কি হয়? কম হয়। তাহলে একটার বেশি হয় আর একটার কম হয়। তো চলো, আজকের এই পর্যন্ত থাকলো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। যদি ভালো লেগে থাকে, যদি এইটা থেকে যতটুকু বললাম উপকৃত হও তোমরা, তাহলে অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও এবং কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য এই ধরনের প্রশ্ন উত্তর অবশ্যই একটা সাবস্ক্রাইব আশা করতেই পারি তোমাদের থেকে। সামনেই তো এক্সাম, চেষ্টা করব সাজেশনটা কয়েকদিনের মধ্যে পাবলিশ করে দেওয়ার। অপেক্ষায় থাকো, খুব শিগগির ফাইনাল সাজেশনটাও তোমরা দেখতে পাবে বা পেয়ে যাবে। আজকের এই পর্যন্তই থাকলো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে, এবং একটা ভিডিও চেষ্টা করব তোমাদের 12 এর সাজেশনটাকে ভালোভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে।